এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর তথ্য আপনাদের সামনে তুলে ধরব। সীমান্ত এলাকায় অনুপ্রবেশের কারণে কিভাবে বদলাচ্ছে জনবিন্যাস, এই প্রশ্নটা উঠছে। বাংলাদেশ সীমান্তে কতটা এগিয়েছে বেড়া দেওয়ার কাজ, তার থেকেই এই প্রশ্ন উঠছে। ড্রোন হামলার বিপদ এড়াতে কতটা বাস্তবায়িত হয়েছে পরিকল্পিত পদক্ষেপ, যাবতীয় বিষয় নিয়ে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট দিতে হবে সীমান্ত লাগোয়া জেলার পুলিশ সুপারদের। শুধু পশ্চিমবঙ্গ নয়, আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া প্রত্যেক রাজ্যের সব জেলার এসপিদের এই বৈঠকে ডেকেছেন অমিত শাহ। জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, বাংলা তো অবশ্যই আছে, তার সঙ্গে উত্তর পূর্বের রাজ্যের এসপিদের এই বৈঠকে থাকতে বলা হয়েছে। কতটা সুরক্ষিত রয়েছে সীমান্ত, বেড়া দেওয়ার কাজ কতটা হয়েছে, এই সমস্ত বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা। তার সঙ্গে সঙ্গে এখন এই আধুনিক যে পরিস্থিতি, আধুনিক যুদ্ধাস্ত্রের ব্যবহার হচ্ছে এখন ড্রোন, সেই ড্রোন নিয়ে সীমান্তের এপারে ওপারে হামলার পরিকল্পনার বিষয়ে সবসময় মাথায় রাখেন বিশেষজ্ঞরা। আর সেই বিষয় নিয়েই কতটা কাজ এগোচ্ছে, পরিকল্পনা মাফিক কতটা এগোনো গিয়েছে, ড্রোন হামলার বিপদ কতটা এড়ানো সম্ভব, বাস্তবে কতটা কি কি পদক্ষেপ পরিকল্পনা অনুযায়ী নেওয়া হয়েছে, এই সমস্ত কিছু বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা। আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট দিতে হবে। দেশের যে সমস্ত রাজ্য সীমান্ত লাগোয়া রয়েছে, সেই সীমান্ত লাগোয়া রাজ্যের এসপিদের, পুলিশ সুপারদের বলা হয়েছে এই রিপোর্ট দিতে। শুধু পশ্চিমবঙ্গ নয়, কারণ আমাদের রাজ্য তো একটা বাংলাদেশের সঙ্গে আছে বড় সীমান্ত, তাছাড়াও একাধিক রাজ্য আছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, বারবারই একটা উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে সীমান্তের সুরক্ষার সঙ্গে জনবিন্যাসের উপরে একটা প্রভাব পড়ছে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে মূলত কোন কোন বিষয়গুলোকে পয়েন্ট করে করে রিপোর্ট দেখা হতে পারে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একটি বৈঠক ডেকেছেন। এই বৈঠক মূলত সীমান্ত লাগোয়া জেলার এসপিদের নিয়ে করবেন। কেন এই বৈঠক? এই বৈঠকের মূল লক্ষ্য হচ্ছে সীমান্ত সুরক্ষায় স্থানীয় প্রশাসনের ভূমিকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এতদিন পর্যন্ত আমরা বিশেষত পশ্চিমবঙ্গে দেখেছি সরকার বা শাসক দল তারা বারবার ধরে অভিযোগ করত যে সীমান্তে অনুপ্রবেশের রোখার যাবতীয় দায়িত্ব বিএসএফ এর ওপর, বিএসএফ এর ব্যর্থতার কারণেই এই অনুপ্রবেশ ঘটছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের বক্তব্য যে শুধুমাত্র বিএসএফ নয়, তার পাশাপাশি পুলিশ প্রশাসন প্রত্যেকের সমন্বিত সহযোগিতাতেই একমাত্র সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। আজকে সেই লক্ষ্যেই সীমান্ত লাগোয়া এসপিদের ডাকা হয়েছে এবং এই বৈঠকে বিশেষত পশ্চিমবঙ্গকে আলাদা করে জোর দেওয়া হবে। কেন? পশ্চিমবঙ্গে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজ কতদূর পর্যন্ত সম্পন্ন হয়েছে, অনুপ্রবেশ রোখার ক্ষেত্রে যে পরিকল্পিত পদক্ষেপ রয়েছে সেই পরিকল্পিত পদক্ষেপ কতটা বাস্তবায়িত হয়েছে, বিশেষত এই অনুপ্রবেশের ফলে জনবিন্যাস কতটা পরিবর্তন হয়েছে, এই জনবিন্যাস পরিবর্তনের কারণে কিভাবে আইন শৃঙ্খলার উপরে প্রভাব পড়ছে, নিরাপত্তার ক্ষেত্রে কিভাবে প্রভাব পড়ছে, সেক্ষেত্রে যদি কোনো ইন্ডিভিজুয়াল ইনসিডেন্টও থাকে সেই ইনসিডেন্টের রকম নিয়ে বা কি ধরনের ইনসিডেন্ট তার নিয়ে একেবারে বিস্তারিতভাবে আলোচনা হবে। এর পাশাপাশি বিশেষত পশ্চিম সীমান্ত অর্থাৎ জম্মু কাশ্মীর, রাজস্থান, গুজরাট, পাঞ্জাব এই এলাকাতে যেভাবে বিভিন্ন সময় ড্রোন হামলা ঘটছে, ড্রোন অনুপ্রবেশ ঘটছে এবং পূর্ব সীমান্তেও এই একই ধরনের সম্ভাবনা রয়েছে, সেই ড্রোন হানা বা ড্রোন রোখার ক্ষেত্রে কি কি ধরনের পদক্ষেপ এখনো পর্যন্ত করা হচ্ছে তা নিয়ে আলোচনা হবে এবং তার পাশাপাশি মাদক পাচার নিয়ে আলোচনা হবে। পাঞ্জাব, রাজস্থান এই এলাকায় সীমান্তে মাদক পাচার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বে আলাদা করে জোর দেওয়া হবে যে সীমান্ত লাগোয়া এলাকায় সামাজিক উন্নয়নে প্রশাসনের ভূমিকা। এই এলাকাতে সামগ্রিক পরিকাঠামোগত উন্নয়ন করতে চাইছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং তাদের বক্তব্য যে যদি এই সামাজিক পরিকাঠামোগত উন্নয়ন করা যায় তাহলে যে কোনো ধরনের অপরাধমূলক কাজ, তা অনুপ্রবেশ হতে পারে, মাদক পাচার হতে পারে, অস্ত্র পাচার হতে পারে, যে কোনো অপরাধমূলক কাজের ক্ষেত্রে বাফার হিসেবে কাজ করবে এই সামাজিক উন্নয়ন। স্বাভাবিকভাবেই এসপিদের থেকে রিপোর্ট নেওয়া হবে এবং কেন্দ্রীয় সরকারের কি ভিশন সেই বিষয়টিও তুলে ধরা হবে আজকের এই বৈঠক। তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটু শোনাবো, কারণ পশ্চিমবঙ্গে সীমান্ত সুরক্ষায় জন্য, বেড়া দেওয়ার জন্য
জমি দেওয়া না দেওয়া নিয়ে একটা প্রবল রাজনৈতিক বাকবিতণ্ডা হয়েছে পূর্বতন সরকারের ক্ষেত্রে। আর এই সরকার অর্থাৎ বিজেপি সরকার আসার পর সীমান্তে সেই জমি জটটা খুলে যায়। সীমান্ত সুরক্ষিত করতে বিএসএফকে জমি দেওয়ার কাজ একেবারে ফার্স্ট প্রায়োরিটিতে রাখা হয়। আর শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় দাঁড়িয়ে এই নিয়ে কি বলেছিলেন এবার শুনুন। এখন অবধি 142.79 একর জমি দিয়েছি। এই 600 কিলোমিটার এলাকা কয়েক মাসের মধ্যে একদম বেড়া তৈরি হয়ে যাবে। তার আগে যারা পালাতে চান পালিয়ে যান। হাকিমপুর দিয়ে অনেকেই পালিয়েছে, বাকি যদি আপনাদের পরিচিত কেউ থাকে তাদেরকে বলুন তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য। শুভতোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। শুভতোষ, আজকে খুব গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে যে সীমান্তবর্তী যে রাজ্যগুলো রয়েছে জেলার এসপিদের সঙ্গে আজকে কথা বলবেন নিজে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একদম ডিরেক্ট বলা যায় প্রশাসনের সঙ্গে কথা বলছেন তিনি। তো সীমান্তের এই জমি দেওয়া যেটা রাজ্য সরকারের তরফ থেকে বারবার অ্যাসিওর করা হয়েছে এবার যে জমি আমরা হস্তান্তর করতে শুরু করে দিয়েছি, এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে গ্রাউন্ড লেভেলে কি কি চোখে দেখা গিয়েছে যা রিপোর্টে আসতে পারে? দেখো, ইতিমধ্যে জেলা প্রশাসন এবং মানে পুলিশের তরফ থেকে এই বিষয়ে একটা পুরো বিস্তারিত রিপোর্ট তৈরি করা হয়েছে এবং সেগুলো মানে অমিত শাহকে সেটা জানানো হবে এবং এর পাশাপাশি সেই মিটিংয়ে জানানো হবে, সেরকম একটা প্রস্তুতি চলেছে। কিন্তু সবচেয়ে বড় কথা যে এটা এই নতুন সরকার আসার পর থেকেই কিন্তু কোমর বেঁধে নামিয়ে পড়া হয়েছিল প্রথম থেকেই। দেখা গেছে যে সমস্ত ক্ষেত্রে জায়গাগুলোতে, বিশেষ করে মালদার হবিবপুর সীমান্তে, মালদার বৈষ্ণবনগর সীমান্তে, সেখানে কিন্তু রীতিমতো অনুপ্রবেশের ঘটনা নিয়মিত ঘটেছে এবং সেখানে জমি দেওয়ার জন্য বারবার রাজ্য সরকার চেয়েছে এবং এই বিষয়ে এখানকার এমপি তিনি বারে বারে এই চিঠি করেছেন, কিন্তু তার কোনো উত্তর দেওয়া হয়নি, কোনো উৎসাহ দেখানো হয়নি, কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং এর খুব স্বাভাবিকভাবে জমি জট নিয়ে যেটা সমস্যা ছিল সেটা থেকে গেছে। এবার যেটা দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু জমি খুব দ্রুতভাবে অধিগ্রহণ করা হয়েছে, যা কল্পনাতীত বিষয়। কারণ এর আগে এত কোনো রাজ্য সরকারের কোনো কাজ যে এত দ্রুত হয় সেটা ভাবা যায়নি। কারণ সেখানে যেহেতু সীমান্ত এলাকা এবং সেখানকার চাষি যারা সীমান্ত এলাকার গ্রামবাসী, তারা কিন্তু স্ব ইচ্ছায় আগে থেকেই এই বিষয়টা তারা জানিয়েছিল যে তারা জমি দিতে প্রস্তুত। ফলে খুব স্বাভাবিকভাবে খুব দ্রুত কাজ হয়েছে, জমি অধিগ্রহণ প্রায় কমপ্লিট হয়ে গেছে, সবটাই প্রায় হয়ে গেছে এবং সেই সমস্ত জায়গাতে যে সীমান্তে যে নতুন করে সেখানে কাঁটাতার দেওয়ার। মালদা জেলার প্রতিনিধি আমাদের জানাচ্ছিলেন যে মালদার গ্রাউন্ড রিপোর্ট একেবারে কি রয়েছে, যেটা উঠে আসতে পারে আজকে হয়তো এসপির রিপোর্টে। আমাদের সঙ্গে সমীর মিত্র রয়েছেন, প্রাক্তন ডিজি বিএসএফ। সমীর বাবু, একদম প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে আপনি যেটা দেখেছেন সেই অভিজ্ঞতা থেকে আমি একটু জানতে চাইবো যে এখন তো রাজ্য সরকার ভীষণ তৎপর, আমাদের রাজ্য সরকার যে জমি দিয়ে বেড়া দেওয়া, ক্লোজ করা বর্ডার, এই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় এখন ড্রোন হামলার একটা যুগ এসে গিয়েছে, এটা কতটা জরুরি? আর ডিরেক্টলি এসপিদের সঙ্গে কথা বলা স্বরাষ্ট্রমন্ত্রীর, এটাকে আপনি কতটা কিভাবে দেখছেন? এটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, আমাদের বর্তমান চিফ মিনিস্টার তিনি কিন্তু প্রথমেই আমাদের যে জমিটা দরকার, এই পার্ট অফ দ্য ল্যান্ড উনি আমাদের বিএসএফ এর ওটা দিয়ে দিলেন। সুতরাং তাতে বোঝা যাচ্ছে যে আমাদের যিনি চিফ মিনিস্টার হন কিংবা অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের মাথায় এই ইয়েটা রয়েছে যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এটাকে যদি আমরা সবাই মিলে, সে সেন্টার হোক স্টেট হোক যারাই হোক না কেন, সবাই মিলে যদি এই ইস্যুটাকে আমরা ঠিক মতো ভাবে রূপায়িত না করতে পারি তাহলে কিন্তু আমাদের পক্ষে এখানে তাহলে কোনো কাজই হবে না। আমি বারবার বলবো, কারণ এই যে বার্বড ওয়্যার ফেন্সিং এর সবচেয়ে প্রথম শুরু হয়েছিল ধুবড়িতে, আসামের ধুবড়ি সোনাহাট বিওপি থেকে শুরু হয়েছিল। আর আমাদের মাহান্তজি যখন চিফ মিনিস্টার নতুন হলেন, প্রথমবার হলেন,
উনি এটাকে আমার সঙ্গে, আমি ইনফ্যাক্ট আই এম ওয়ান অফ দি পায়োনিয়ার্স অফ দ্যাট বার্বড ওয়্যার ফেন্সিং ইন আমাদের গুয়াহাটি অ্যান্ড আদার প্লেসেস। কিন্তু যে জায়গাটা হচ্ছে, আমাদের যে জায়গাটা, সেটা আমার একটু এখানে বক্তব্য রয়েছে যে এই যে জায়গাটা যেটা আমরা বলছি যে ইয়ে করা হচ্ছে, সাইমালটেনিয়াসলি কিন্তু কয়েকগুলো একসঙ্গে কিছু ইয়ে নিতে হবে, আমাদের যে অ্যাকশনগুলো। সরি, বুঝতে পেরেছি সমীর বাবু আপনার বক্তব্য, ধন্যবাদ। আর এর মধ্যে এর সঙ্গে প্রসঙ্গত আরো একটি বিষয় আপনাদের তুলে ধরবো, কারণ আগামী বছরের মধ্যে দেশের সব রাজ্যেই রাজধানীতে গড়ে উঠবে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। এটা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ডিপোর্ট করানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যাকে সংক্ষেপে বলা হবে FRRO। সম্প্রতি দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা এবং অভিবাসন পরিকাঠামো খতিয়ে দেখতে বৈঠক করেন অমিত শাহ। আর সেই বৈঠকেই এই FRRO গড়ে তোলার নির্দেশ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি আছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, এই FRRO এটার ভূমিকা কি কি হতে চলেছে তাহলে, যেহেতু খুব গুরুত্বপূর্ণ বলা হচ্ছে, কি কি কাজ করবে? দেখো, FRRO অফিস ইতিমধ্যেই আমাদের দেশে রয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অফিস। 2024-এ লোকসভা নির্বাচনের পর এবং 2025-এ জানুয়ারিতে দিল্লি বিধানসভা নির্বাচনের ঠিক আগে প্রথম দিল্লিতে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় বাংলাদেশি চিহ্নিতকরণ অভিযান শুরু হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে সারা দেশ জুড়ে এই প্রক্রিয়া শুরু হয়েছে। এই মুহূর্তে ব্যাঙ্গালোরে, বিশেষত কর্ণাটকে এই ধরনের ব্যক্তিদের আটক করা হচ্ছে, তাদেরকে ডিপোর্ট করা হচ্ছে। এই যে ডিপোর্ট করার প্রক্রিয়া, তা হয় ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস বা FRROর তরফ থেকে। আমাদের কাছে যে ইনফরমেশন এসে পৌঁছচ্ছে, এই মুহূর্তে দেশের 12টি প্রান্তে এই ধরনের অফিস রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি দেশের প্রত্যেকটা এয়ারপোর্টের ইমিগ্রেশন সিস্টেম এই মুহূর্তে কোন জায়গায় রয়েছে তা নিয়ে এয়ারপোর্ট কর্তৃপক্ষ এবং সিভিল এভিয়েশন মিনিস্ট্রির সঙ্গে একটি বৈঠক করেন গতকাল। আর এই বৈঠকেই তিনি ঘোষণা করেছেন যে দেশের সব রাজ্যের রাজধানীতে এবার থেকে FRRO অফিস গড়ে উঠবে। এখন এই FRRO অফিসগুলি সামলান সংশ্লিষ্ট জেলার পুলিশ আধিকারিকরা বা পুলিশ সুপাররা। এবার থেকে আলাদা করে একটি ক্যাডার তৈরি হবে, অর্থাৎ ফুললি ফাংশনাল হবে প্রত্যেকটা রাজ্যে, যাতে এই অনুপ্রবেশ হলে পরে তাদেরকে আটক করে ডিপোর্টেশনের প্রক্রিয়া অত্যন্ত দ্রুত হয় এবং তার পাশাপাশি ইমিগ্রেশন এবং অন্যান্য যে সংশ্লিষ্ট কাজ রয়েছে সেই কাজও যাতে অত্যন্ত সুষ্ঠুভাবে করা সম্ভব সারা দেশে যায়। ধন্যবাদ জ্যোতির্ময়, আমাদের সঙ্গে ছিলেন। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার বলেছেন একজন অনুপ্রবেশকারীকেও এই দেশে রাখা হবে না, ভারতে থাকতে পারবে না তারা। আগেই স্পষ্ট করে দিয়েছিলেন, কি বলেছিলেন অমিত শাহ শোনাবো। हिंदुओं को, शरणार्थी हिंदुओं को नागरिकता देने का काम भी समाप्त हुआ। और मैं बार बार कह चुका हूं, चुनाव प्रचारों में भी और अन्य जगहों पे भी। आज मैं फिर से एक संकल्प दोहराना चाहता हूं कि भारत की भूमि से एक एक घुसपैठिए को हम चुन चुन कर निकाल कर भारत को पूर्ण सुरक्षित बनाएं।